ডিভোর্সের 17 দিন পর রাত সোয়া 4টার সময় আমার প্রাক্তন স্বামী ফোন করেছিল। তখন আমি ওরই ছবি বুকে জড়িয়ে 7 মাসের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কাঁদছিলাম। এত রাতে হঠাৎ তার ফোন কল পেয়ে আমি চমকে উঠলাম। ফোনে তখনও সেই প্রিয় নামটাতে তার নাম্বার সেভ করা ছিল। মন না চাইলেও ইতস্তত করে কেন যেন কল রিসিভ করলাম। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে সে আর্ত কাতর স্বরে বলল, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি অনিন্দিতা। গোপন ফন্দি ও মমতাশূন্য পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আমার সন্তানও তোমাকে নিয়ে খুব সুন্দরভাবে আমি বাঁচতে চেয়েছিলাম, শেষ শ্বাস অবধি যেতে চেয়েছিলাম, কিন্তু বিধাতা হয়তো এমনটা চায়নি। ভাঙা গলায় বললাম, এত রাতে ফোন করে এসব তুমি কি বলছো ইমতিয়াজ? তোমার কোনো কথাই আমার বোধগম্য হচ্ছে না। তুমি আমাকে কেন ফোন করেছো? কি বলতে চাইছো? আর কখন আমাকে ফোন করবে না? তোমার সাথে সব সম্পর্কই আমার শেষ হয়ে গেছে। আমি জানি তুমি এখনও আমাদের ডিভোর্সটা মানতে পারছো না, এমনকি এত রাতে আমারই ছবি বুকে জড়িয়ে তুমি কাঁদছো। কিন্তু সত্য তোমাকে মেনে নিতে হবে, আর কিছু সত্য তোমাকেই খুঁজে বের করতে হবে। আজ তোমাকে অনেক কিছুই বলার ছিল আমার, কিন্তু সে পর্যন্ত আয়ুষ্কাল আমার হাতে নেই। অলরেডি আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে অনিন্দিতা। আমার ভেতরটা ঝলসে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমাকে দেওয়া কোনো কথা প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না। যদি কাল শীতের সকালে তুমি শুনতে পাও আমার লাশ খাটিয়ায় উঠেছে, দয়া করে তুমি কাফন জড়ানো লাশটা দেখতে এখানে কখনো এসো না। শেষ বেলা তোমাকে একটু না দেখার মানসিক আরতি আমার রয়ে গেল। তারপর ওপাশ থেকে আর কোনো আওয়াজ আসেনি, কলও কাটেনি। এভাবে আধা ঘন্টা গেল। পরে আমি ফোনটা কেটে দেই। সেদিন রাতে আমি আর চোখের পাতা বন্ধ করিনি। বাকি রাতটাও অশ্রুতে নয়ন ভিজিয়ে পার হয়েছিল আমার। পরের দিন সকালে বাড়িতে পুলিশ আসে। তাদের কাছ থেকেই জানতে পারলাম ইমতিয়াজ মারা গেছে। সকালে নিজের রুমেই নাকি ওর লাশ পাওয়া যায়। যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বুকের ভেতর ছ্যাদ করে উঠল, চোখ থেকে পানি বের হয়ে গেল। মুখ চিপে কোনোরূপ কান্না আটকে রেখেছিলাম। অতঃপর নিজেকে যথাসম্ভব নৈসর্গিক করে বললাম, সে কি করে মারা গেছে? পুলিশ অফিসার প্লাবন সাথে সাথে জবাব দিল, দেখে তো মনে হলো বিষ খেয়েছে। পোস্টমর্টেমের জন্য লাশ পাঠানো হয়েছে। পোস্টমর্টেম হওয়ার পর রিপোর্ট বের হলে সব খুঁটিনাটি জানা যাবে। শেষ আপনার সাথে ইমতিয়াজ ইসলামের কথা হয়, যদিও বা অত রাতে। তার ডিভোর্সের 17 দিন পর আপনাদের মাঝে ঠিক কী নিয়ে কথা হয়েছিল, তাছাড়া আরও বিভিন্ন বিষয় জানার জন্যই আমাদের এখানে আসা। পুত্তুরে সব কিছু বললাম। এরপরও তারা আমার বিভিন্নভাবে জেরা করে। নিঃসংকোচভাবে সব প্রশ্নের জবাব দিলাম। তারপর ওনারা চলে যায়। সাথে সাথে আমি আমার রুমে চলে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে বোবা কান্নায় ভেঙে পড়ি। এরপর প্রায় 1 সপ্তাহ পর জানতে পারলাম পোস্টমর্টমের পর ইমতিয়াজের লাশ আজ তার বাড়িতে আনা হয়েছে। দুপুর 12টার সময় বাবাকে বললাম, জোহরের নামাজের পর ইমতিয়াজকে কবর দেওয়া হবে। আমি ওকে শেষবারের জন্য একবার দেখতে চাই। বাবা এতে নারাজ হলো। সঙ্গে সঙ্গে রাগান্বিত গলায় বলে উঠল, তুই ওখানে কিছুতেই যাবি না অনিন্দিতা। ওর সাথে তোর আর কোনো সম্পর্ক নেই। যা ছিল সব শেষ হয়ে গেছে। কোন অধিকারে যাবি তুই? কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসি। আলমারি থেকে কালো রঙের একটা বোরকা বের করলাম। অজান্তে কয়েক ফোঁটা চোখ থেকে পানি বেরিয়ে গেল। বিবাহবার্ষিকীতে ইমতিয়াজের দেওয়া উপহার ছিল এটা। খুব পছন্দের বোরকা। অতঃপর কাজের মেয়েটাকে ডেকে বললাম, আমি বের হচ্ছি। আমার ছেলে এখন ঘুমাচ্ছে। আমি না ফেরা পর্যন্ত ওকে দেখে রেখো, আর ঘুম ভেঙে গেলে সামলে নিও। বিলম্ব করব না, অতি শীঘ্রই চলে আসব। বাড়ি থেকে বের হওয়ার আগে বাবা জিজ্ঞেস করেছিল, কোথায় যাচ্ছি? কিছু বলিনি, চুপচাপ বেরিয়ে আসছিলাম। কিছু আঁচ করতে পেরে বাবা আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। রাস্তায় কোনো যানজট না থাকলে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে ইমতিয়াজদের বাড়ি যেতে। ঠিক 30 মিনিটই সময় লাগলো। একতলা বিশিষ্ট বাড়ি। 1.5 দিন পর এ বাড়িতে পা রাখলাম। শহরা অঞ্চলে এ বাড়িটা করার জন্য ইমতিয়াজকে কত যে কাঠঘর পোড়াতে হয়েছিল। ওর জীবন সংগ্রামের কোনো কথাই আমার অজানা নয়। কত শত মানুষের ভিড়,
থাকবেই তো। লাশের খানিকটা দূরে ছেলে হারানো মায়ের আর্তনাদ, যা আমার বুকের ভেতরে পীড়া যাতনাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি বেশিক্ষণ সেখানে থাকিনি, থাকতেও পারিনি। শেষবার ওর ফ্যাকাশে যাওয়া মুখটা দেখে চলে এসেছিলাম। বাড়িতে আসা মাত্রই সবার ক্রোধ আক্রোশের সম্মুখে পড়তে হয়। সবার মুখে একই প্রশ্ন, কাউকে কিচ্ছু না বলে আমি কোথায় গিয়েছিলাম? ভাবি তো বলেই ফেলে, বেহায়া মেয়ে, লাজ শরমহীন, নিশ্চয়ই বোরকা পরে ওই প্রাক্তন স্বামীর লাশ দেখতে গিয়েছিল। আমি কারো কোনোরূপ প্রশ্নের জবাব দেইনি। সোজা সাপটা নিজের রুমে চলে আসি। কাজের মেয়েটার কোলে অমিত কাঁদছিল তখন। অমিতকে কোলে নিয়ে কাজের মেয়েটাকে যেতে বললাম। মায়ের কোলে আসতে অমিতের কান্না মুহূর্তেই থেমে যায়। আমার তখনও সব কিছু স্বপ্নের মতো লাগছিল। মনে হচ্ছিল এখন আমি গভীর ঘুমেই আছি। একটু পরে আমার ঘুম ভেঙে যাবে, আর আমি চোখ মেলে দেখব ইমতিয়াজের বুকে মাথা রেখে শুয়ে আছে। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়, যদিও শুরুতে ইমতিয়াজের সাথে আমার ঠিকমতো মনোমালিন্য হচ্ছিল না, কিন্তু যবে থেকে আমি ওকে বুঝতে শিখেছি, উপলব্ধি করতে পারি, তখন থেকে ওর সব কিছুর মায়ায় পড়ে যাই আমি। ওকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আমাদের একে অপরের প্রতি ভালোবাসা, পত্য এবং সংসার সব কিছুই খুব ভালোভাবে চলছিল, যখন আমার কোল আলো করে আমাদের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। তার কিছুটা দিন পরই আমি ইমতিয়াজের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করি। ওর আচার আচরণ সব কিছুই পাল্টে যেতে থাকে। শান্তশিষ্ট স্বভাবের ইমতিয়াজকে আমি দিনের দিন রাগান্বিত, খিটখিটে মেজাজের হতে দেখি। তারপর হঠাৎ একদিন হুট করে অফিস থেকে এসে সে আমায় ডিভোর্সের কথা জানালো। ভেবেছিলাম মজা করে বলেছে, তাই একদমই অবাক হইনি। কিন্তু আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম যখন ইমতিয়াজ আমার গায়ে হাত তুলে। এত বছরের সংসার জীবনে ইমতিয়াজ কখনো আমার গায়ে হাত উঠায়নি, সেদিনই প্রথম ছিল। ডিভোর্স চলাকালীন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। ডিভোর্সটা আটকানোর কতই না চেষ্টা করেছিলাম, সব চেষ্টাই বৃথা যায়। এমনকি ইমতিয়াজের মাও ওর বিপক্ষে ছিল। উনিও কখনো চায়নি আমাদের ডিভোর্স হোক। ছেলেকে কত বুঝালেন, কত চেষ্টা করলেন, তবুও কোনো লাভ হয়নি। আমি এখনও সঠিক কোনো কারণ খুঁজে পেলাম না ও আমাকে কেন ডিভোর্স দিল। যতবার জিজ্ঞেস করেছি কেন ডিভোর্স দিচ্ছ, ততবারই কোনো জবাব পাইনি। অন্য কোনো মেয়ের সাথেও ওর কোনো রকম সম্পর্ক ছিল না। পরিশেষে আমার সাথে সে থাকতে চায় না, মানিয়ে নিতে পারছে না, এবং আরও বিভিন্ন অজুহাত, অযুক্তিকর কথাবার্তা দাঁড় করিয়ে আমাদের ডিভোর্স হয়। রেস্টুরেন্টের ডান দিকের জানালার পাশে টেবিলে বসে উপরোক্ত কথাগুলো বলে এবার থামলেন অনিন্দিতা। টেবিলের অপর প্রান্তে লাচ্ছি খেতে ব্যস্ত এহসানুল সরকার। এতক্ষণ যাবৎ এতগুলো গুরুত্বপূর্ণ কথা বলার পরও এহসানুল সরকারকে স্বাভাবিকভাবে লাচ্ছি খেতে দেখে অনিন্দিতা বেশ অবাক হলো। পরক্ষণে আবার বলে উঠল, আপনি আমার বলা সব কথা শুনছেন তো? মৃদু সুরে এহসানুল সরকার জবাব দিল, হ্যাঁ। আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি এতক্ষণ যাবৎ আমার বলা সব কথাই মনোযোগ সহকারে শুনেছেন। প্রথমে সবাই এমনই মনে করে। আপনি কি আরও কিছু বলবেন? হ্যাঁ, বলুন। পোস্টমর্টেম রিপোর্ট থেকে পুলিশ বলেছে ইমতিয়াজের মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে। বিষ খেয়েছে 13 ঘন্টা আগে। মৃত্যু হয় শেষ রাতের দিকে। বিষটাই নাকি এমন। আমাদের দেশসহ পাশের অনেক দেশও সচরাচর পাওয়া যায় না। বিভিন্ন মানসিক চাপে ভুগছিল বিধায় ইমতিয়াজ বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল বলে 3 মাস পর কেসটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমার বিশ্বাস ইমতিয়াজ আর যাই হোক আত্মহত্যা করতে পারে না। তাছাড়া হুট করে ইমতিয়াজের পাল্টে যাওয়া আমাদের ডিভোর্স, তারপর শেষ রাতে ইমতিয়াজের ফোন করা, এরপর অস্বাভাবিক মৃত্যু, এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে আমার মনে হয়। আর কি সেই কারণ তা আপনাকে খুঁজে বের করতে হবে। জানেন, শান্তিতে ঘুমাতেও পারি না আমি। শেষ ফোন কলে ইমতিয়াজের বলা সেই কথাগুলো শুধু আমার কানে ভাসে। রোজ রাতে ঘুম ভেঙে যায়, চিৎকার করেও কাঁদতে পারি না, মুখ চেপে বোবা কান্না করতে হয়। আমার দূরের বান্ধবী শান্তা, অর্থাৎ আপনার চাচাতো ভাইয়ের স্ত্রী, ওর মাধ্যমে আপনার সাথে আজ দেখা করার সুযোগ পেলাম। এর আগে আপনার নাম অনেক শুনেছি, আপনাকে কখনো দেখা হয়নি। আমি আশা করছি আমাকে আপনি সাহায্য করবেন। ডিভোর্সের পরও প্রাক্তন স্বামীর প্রতি এত ভালোবাসা প্রথম দেখলাম। আমি আপনাকে সাহায্য করব, বিষয়টা শেষ পর্যন্ত ঘেঁটে দেখব। তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আপনি আমার সাথে দেখা করেছেন, আমার সাথে কথা বলেছেন, আমি আপনাকে সাহায্য করব, বিষয়টা ঘেঁটে দেখব বলেছি। এইসব যেন আর কেউ না জানে, কাউকে জানাবেন না।
কোনো কিছু বলবেন না, আপনার পরিবার, আত্মীয় স্বজন, কাছের কেউ, কাউকে না। নিশ্চিন্তে থাকতে পারেন। আমি এমন কিছুই বলতে চেয়েছিলাম। আপনি এখন যেতে পারেন। আর যাওয়ার সময় যদি এমন মনে হয় কেউ আপনার পিছু নিচ্ছে, পিছু পিছু আসছে, বা কেউ কিছু জিজ্ঞেস করে, তাহলে কিছু বলবেন না, পাত্তা দিবেন না, চুপচাপ চলে যাবেন। আজ শনিবার, ঠিক 7 দিন পর শনিবার একই টাইমে একই রেস্টুরেন্টে ডান দিকের এই একই টেবিলে একই সিটে বসে আমি আপনার জন্য অপেক্ষা করব। আর কিছু বলল না অনিন্দিতা। উঠে দাঁড়ালো, আসি বলে চলে যেতে লাগলো। এহসানুল সরকার ওয়েটারকে ডেকে আরেকটা লাচ্ছি দিতে বলল। সঙ্গে সঙ্গে ওয়েটার লাচ্ছি দিয়ে গেল। পূর্বের ন্যায় এহসানুল সরকার আবার লাচ্ছি খেতে ব্যস্ত হয়ে পড়ল। তবে এবার তার মুখে গম্ভীর একটা ভাব দেখা গেল। বাড়িতে আসার পরই অনিন্দিতা আগে তার ছেলেকে কোলে নিয়ে আদর করতে লাগলো। কিছু সময় পর অনিন্দিতার রুমে তার মা বাবা, ভাই ভাবি সবাই আসলো। সবাইকে একত্রে রুমে দেখে অনিন্দিতা একটু অবাক হলো। কর্কশ গলায় অনিন্দিতার ভাই বলে উঠল, তুই দিন দিন এত নিচে কি করে নামছিস অনিন্দিতা? তোর গয়না লাগতো, তোর ভাবিকে বলতি, নির্দ্বিধায় দিয়ে দিত। চুরি করার কি দরকার ছিল? টাকার প্রয়োজন হয়েছিল, বাবাকে বা আমাকে বলতি। তোর ভাবির গয়না বেচার কি দরকার ছিল? আচমকা নিজের ভাইয়ের মুখ থেকে এমন কথা শোনা মাত্রই আঁতকে উঠল অনিন্দিতা। অবাক আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে অনিন্দিতা সাথে সাথে জবাব দিল, ছি, এইসব তুমি কি বলছো ভাইয়া? আমি কেন ভাবির গয়না চুরি করতে যাব? নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়নি, ঠিকই আছে। আমি কি করে বলবো কেন তুই গয়না চুরি করতে গেছিস? কেন এমন করেছিস সেটা তো জানতেই চাইছি। কি প্রমাণ আছে? কেন মিথ্যে বলছো ভাইয়া? কেন মিথ্যা দোষারোপ দিচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। এইসব হচ্ছেটা কি? আর বাবা মা তোমরাই বা কিছু বলছো না কেন? তোর কি মনে হয় প্রমাণ ছাড়া শুধু শুধু তোকে আমি একটা মিথ্যা অপবাদ দিয়ে দেব? গতকাল থেকে তোর ভাবির একটা গয়না পাওয়া যাচ্ছিল না। আজ তোর রুমে গয়না বিক্রি করা জুয়েলার্সের একটি কাগজ পাওয়া গেছে। কিছুটা সন্দেহ বসে সেই জুয়েলার্সের দোকানে খোঁজ নিয়ে জানতে পারি তুই তাদের কাছে একটা গয়না বিক্রি করেছিস। আর সেই গয়নাটাই হলো তোর ভাবির। বাবা মাও কিছু বলবে না, কারণ সব প্রমাণই তোর বিপক্ষে। পাশ থেকে অনিন্দিতার ভাবি বলে উঠল, তোমার বোনকে এটাও জিজ্ঞেস করো সেই টাকা দিয়ে কি কি করেছে। আর কিছুদিন পরপরই বাচ্চাকে কাজের মেয়েটার কাছে রেখে কই যায়, কার সাথে দেখা করতে যায়। যতবার জিজ্ঞাসা করা হয় ততবারই কোনো জবাব দেয় না, চুপ করে থাকে, এড়িয়ে যায়। আজ যেন ও কোনো কিছু থেকে রেহাই না পায়। অনিন্দিতা বলল, আমি জানি না, কিচ্ছু জানি না। আমি গয়না চুরি করিনি, মিথ্যা, সব মিথ্যা। অনিন্দিতার ভাই পুত্তুরে বলল, দেখো, বাবা মা তোমাদের অদূরে মেয়ে এখনও অস্বীকার করে যাচ্ছে, কোনো অনুশোচনা নেই। তোমরা আর চুপ থেকো না, তোমরা তো সবই জানো। নীরব মনোভাব ভেঙে অনিন্দিতার বাবা অনিন্দিতাকে উদ্দেশ্য করে এবার বলে উঠল, কোলে যদি নানা ভাই না থাকতো তাহলে এতক্ষণে তোকে ঠাঠিয়ে দুটো চড় দিতাম। যখন থেকে এ বাড়িতে তুই পা রেখেছিস তখন থেকে একটা না একটা অশান্তি লেগেই আছে। সবশেষে তুই যে এতটা নিচে নামতে পারিস তা আমি আশা করিনি। কিচ্ছু বলবো না, কিচ্ছু জিজ্ঞাসা করব না। কেন গয়না চুরি করেছিস জানতেও চাইবো না। সেই টাকা দিয়ে কি করেছিস তার কৈফিয়তও চাইবো না। শুধু একটা কথা বলবো, যত দ্রুত সম্ভব এ বাড়ি ছেড়ে তুই যেখানে খুশি সেখানে চলে যা। কথাগুলো বলে অনিন্দিতার বাবা রেগে হন হন করে চলে গেল। অনিন্দিতাকে কিছু বলার সুযোগও দিলেন না তিনি। মাকে কিছু বলতে গিয়েও বলতে পারল না অনিন্দিতা। অনিন্দিতার মাও অনিন্দিতার থেকে মুখ ঘুরিয়ে চলে যায়। শেষে অনিন্দিতার ভাই ভাবিও আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে অনিন্দিতার দিকে তার ভাবি কেমন যেন এক অদ্ভুত দৃষ্টিতে তাকায়। মাথায় হাত দিয়ে অনিন্দিতা বিছানায় বসে পড়ে। এদিকে অমিতও কান্না জুড়ে দিয়েছে। অমিতকে কোনো মতে সামলে নিল অনিন্দিতা। হুট করে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না অনিন্দিতা। অনিন্দিতার জীবনে আজ পর্যন্ত অস্বাভাবিক যা কিছু ঘটেছে সব কিছুই হুট করে কোনো কিছু এখন পর্যন্ত অনিন্দিতা মেনে নিতে পারেনি। সে তো এমন কিছু করেনি, তাহলে কি করে তার রুমে গয়না বিক্রি করার কাগজটা পাওয়া গেল? মাথা ঝিমঝিম করছে অনিন্দিতার, কিছুই ভেবে পাচ্ছে না সে। পদে পদে এক একজনের এক এক রকম কথা শুনে আজ 4 দিন কেটে গেল অনিন্দিতার। রাত 2টার দিকে অনিন্দিতার ফোন বেজে ওঠে। এহসানুল সরকার ফোন করেছে। সাথে সাথে ফোন রিসিভ করে অনিন্দিতা বলল, কি ব্যাপার, আপনি এত রাতে কেন ফোন করলেন? কিছু কি জানতে পেরেছেন?
তীক্ষ্ণ গলায় এহসানুল সরকার বলল, আপনি আমার কাছ থেকে অনেক কিছুই লুকিয়েছেন, যেটা উচিত হয়নি। আপনার যে আগে বয়ফ্রেন্ড ছিল সেটা কেন জানাননি? এমনকি বিয়ের পরও আপনি ওর সাথে 5বার দেখা করেছিলেন। চমকে ওঠে অনিন্দিতা। আমতা আমতা করে কিছু বলতে যাবে তার আগে এহসানুল সরকার আবার বলে উঠল, আপনার সেই বয়ফ্রেন্ড কিছুক্ষণ আগে খুন হয়েছে। তার সারা ডায়েরি জুড়ে শুধু 4টা কথাই লেখা ছিল, অনিন্দিতা ঠক, অনিন্দিতা প্রতারক, অনিন্দিতা আমাকে ঠকাইছে, অনিন্দিতা আমার সাথে প্রতারণা করেছে। তাছাড়া আপনি আরও একটা অনেক বড় ভুল করেছেন, আমাদের মধ্যকার কথাবার্তা পাঁচকান করে দিয়ে, যেটা আমি ঘুণাক্ষরেও চাইনি। এখন শুধু একের পর এক মৃত্যু, লাশ, নৃশংসতাই দেখতে পারবেন। কথাগুলো বলার পর সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল এহসানুল সরকার। সাথে সাথে অনিন্দিতা বেশ কয়েকবার এহসানুল সরকারকে ফোন করেছিল, কিন্তু রিসিভ করেনি। অনিন্দিতার কপাল ঘামছে, হাত পা কাঁপছে, কিছু ভাবতে পারছে না, ভাবতেও চাইছে না। 5 মিনিট পর এহসানুল সরকার নিজ থেকে আবার অনিন্দিতাকে কল করে দ্রুত গলায় বলল, আপনার বাবা কোথায় এখন? দেখুন তো উনি রুমে আছে কি না। ওনার প্রাণ সংশয়ে আছে, ওনাকে অ্যালার্ট করেন। ওনার বেঁচে থাকাটা অনেক জরুরি, ফাস্ট। উত্তেজিত হয়ে অনিন্দিতা বলল, এসব আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। এখন কিছু বলার বা বোঝানোর সময় নেই, আপনি শীঘ্রই যান। অনিন্দিতা আর কিছু না বলে দ্রুত বাবার রুমে গেল। ওয়াশরুম, বেলকনি রুমের কোথাও বাবা নেই। মাকে ডাক দিয়ে জানতে চাইলেন, তিনিও কিছু বলতে পারলেন না। ইতিমধ্যে বাসার সবাই জেগে আছে, বাসার ভেতর কোথাও বাবা নেই। বয়স্ক মানুষ, এত রাতে বাবা কোথায় গেল? সবার মনে এখন একই প্রশ্ন। বাসার মেইন দরজা খোলা, বাইরে একবারও খোঁজা হয়নি, দেখা হয়নি। সবাই দ্রুত গতিতে বাহিরে গেল। অনিন্দিতা চিৎকার করে উঠল। বাসার বাহিরে গেটের বাম পাশে বাবা মাটিতে পড়ে আছে। দৌড়ে গিয়ে বাবার শরীর স্পর্শ করলো অনিন্দিতা। মুহূর্তে আটকে উঠল সে। বাবার সারা শরীর ঠান্ডা হয়ে আছে। নির্বাক হয়ে বসে পড়ল অনিন্দিতা। মুখের ভাষা যেন হারিয়ে যাচ্ছে তার, কিছুই বলছে না। অনিন্দিতার পরে এবার তার ভাই বাবার শরীর স্পর্শ করলো। সাথে সাথে সেও চমকে উঠল। নিঃশ্বাস চলছে কিনা চেক করতে অনিন্দিতার ভাইয়ের যেন সারা শরীর শিউরে উঠল। পাশ থেকে অনিন্দিতার মা উত্তেজিত হয়ে বলল, তোর বাবার কি হয়েছে রে? সারা শরীর এমন ঠান্ডা হয়ে আছে কেন? জলদি তোর বাবাকে তোল, হাসপাতালে নিয়ে যেতে হবে। এখন এত কিছু ভাবার সময় নাই। তোরা ভাই বোন এমন চুপ হয়ে আছিস কেন? কাপা কাপা স্বরে অনিন্দিতার ভাই বলে উঠল, তার কোনো প্রয়োজন নেই, বাবা আর নেই। বাবার শ্বাস চলছে না, সারা শরীর এমনি এমনি ঠান্ডা হয়ে ওঠেনি। কি বাজে কথা বলছিস? চর খাবি কিন্তু। অনিন্দিতার ভাই এবার চোখে জল এনে বলল, না মা, বাজে কথা বলছি না, বাবা আর সত্যি নেই। সঙ্গে সঙ্গে অনিন্দিতার ভাইয়ের ঘাড়ে ঠাস করে একটা চড় দিয়ে অনিন্দিতার মা বললেন, তুই কি ডাক্তার হয়েছিস যে বলে দিচ্ছিস তোর বাবা আর বেঁচে নেই? অনিন্দিতার মা আর কিছু বলতে পারল না, মাথা চক্কর দিয়ে ওঠে। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি সেন্সলেস হয়ে যান। সবাই একত্রে ধরাধরি করে অনিন্দিতার মাকে রুমে নিয়ে আসে। অনিন্দিতার ভাবিকে সেখানে রেখে তারা দুজন আবার বাসার বাইরে বাবার লাশের পাশে এসে দাঁড়ালো। অনিন্দিতার ভাই পুলিশকে ফোন করে দ্রুত আসতে বলেছে। থানা অতটাও দূরে নয়, আসতে বেশ একটা সময় লাগবে না বোধ হয়। অনিন্দিতার মনে এই মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে। বাবার লাশের পাশে মুখ চেপে কাঁদছে সে। এবারে হুট করে ঘটা বিষয়টা সে আর মানতে পারছে না। কোথা থেকে কি হলো, কি হচ্ছে, পরবর্তীতে কি হবে, কোনো কিছুই বুঝতে পারছে না অনিন্দিতা। আচমকা অনিন্দিতার ভাই বলে উঠল, আমার মাথাতে কিছুই ঢুকছে না। বাবা এত রাতে বাসার বাইরে কি করছে? কেন এলো? নিশ্চয় এটা খুন। বাবাকে কেউ খুন করেছে, কিন্তু কেন খুন করা হলো? তারা কে? এর পিছনে কারা জড়িত? বা কে আছে? যাই ভাবি না কেন, ফলাফল শূন্যই। তুই এত রাতে আমাদের সবার ঘুম ভাঙিয়েছিস। বাবা ঘরে নেই, তোর মাধ্যমেই জানা। আচ্ছা অনিন্দিতা, তুই কি আগে থেকে কিছু জানতিস? আমার তো এখন সব বিষয়ে তোর উপর সন্দেহ হয়। বাবার মৃত্যুর পেছনে তোর কোনো হাত নেই তো? শেষ পর্যন্ত নিজের ভাইয়ের মুখে এমন কথাও যে অনিন্দিতাকে শুনতে হবে তা সে কোশমিকালেও আশা করেনি। ছলছল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে অনিন্দিতা বলল, আমি বাবার খুন? ছি, আমি মাথায় আনতে পারছি না। তুমি এসব কি শুরু করছো ভাইয়া? 4 দিন আগে গয়না নিয়ে একটা মিথ্যা দোষারোপ আমার উপর চাপিয়ে দিলে, আর আজ বাবার মৃত্যুর দোষও। কেন এমন করছো? 70-এর আগে গেটের বাইরে পুলিশের গাড়ি এসে বেক করলো।
কিছু বলতে গিয়েও কেন যেন বলল না অনিন্দিতার ভাই। গাড়ি থেকে দ্রুত কয়েকজন পুলিশ নেমে এলো, সাথে থানার ওসিও আছে। ইশারায় বাবার লাশ দেখিয়ে দিল অনিন্দিতার ভাই। বাবার লাশ যেমন ছিল তেমনই আছে, কোনো নড়াচড়া করা হয়নি। যদি কোনো প্রমাণ নষ্ট হয়ে যায় তাই। কয়েকজন আশেপাশে কিছু খুঁজে বেড়াচ্ছে, আর কজন লাশটাকে ভালো করে দেখছেন। আশেপাশে তেমন কিছু পাওয়া গেল না, তবে লাশের নিচে একটা খাম পাওয়া গেল, কালো রঙের খাম, যেটা লাশের নিচে চাপা পড়েছিল। খামটা এখনও খোলা হয়নি, ভেতরে কি আছে সেটাও কারো জানা নেই। খাম হাতে নিয়ে থানার ওসি অনিন্দিতার ভাইকে জিজ্ঞাসা করলো। গলায় দাগ, শরীরে আর কোথাও কোনোরূপ চিহ্ন নেই। মনে তো হচ্ছে শ্বাসরুদ্ধভাবে খুন করা হয়েছে। তবে এত রাতে আপনার বাবা এখানে কি করছিল, কিছু কি জানেন? আমিও আমার স্ত্রী ঘুমাচ্ছিলাম। এত রাতে মা ও বোনের চিৎকার চেঁচামেচি শুনে আমাদের দুজনের ঘুম ভেঙে গিয়েছিল। পরে জানতে পারলাম বাবা বাসায় নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও বাবাকে কোথাও পাওয়া গেল না। এদিকে বাসার মেন দরজাটাও খোলা ছিল, বাইরে একবারও খোঁজা হয়নি। বাইরে আসা মাত্রই গেটের পাশে বাবাকে সবাই এভাবে মাটিতে পড়ে থাকতে দেখি। কাউকে সন্দেহ হয়? হ্যাঁ হয়, অবশ্যই। সেটা আমার বোনকে। আমি আমার বোন অনিন্দিতাকে সন্দেহ করি। ওকে আপনারা নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। ভাইয়ের মুখে এমন কথা শুনে অনিন্দিতার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কিছু বলতে যাবেই মাত্র তার আগে কেউ একজন ভেতরে প্রবেশ করতে করতে গম্ভীর গলায় বলে উঠল, জিজ্ঞাসাবাদ তো আপনাকেও করা উচিত। গলার স্বরটা এহসানুল সরকারের। এহসানুল সরকারকে দেখে অনিন্দিতা একটু সংকোচ মুক্ত হলো। এই মুহূর্তে বাহির থেকে অপরিচিত কারো উপস্থিতি দেখে থানার ওসি নিজে আগে প্রশ্ন করে বসলেন, কে আপনি? একটা কার্ড বের করে দেখানোর পর এহসানুল সরকার বললেন, আমি এহসানুল সরকার, গোয়েন্দা শাখার একজন পুলিশ অফিসার। চোখে না দেখলেও না বোধহয় হয় শুনেছেন। অনেকটা অবাক হয়ে থানার ওসি গলায় কণ্ঠস্বর নরম করে বলল, আপনি? শুনবো না কেন, অবশ্যই। আপনার নাম শুনেছি আমি, কিন্তু আপনি এই মুহূর্তে এখানে কি করছেন? এত কিছু বলতে চাইছি না। অনিন্দিতার বাবার প্রাণ সংশয় রয়েছে, সেটা আমি এত রাতে ফোন করে ওকে জানিয়েছি। তা উনি কি বেঁচে আছেন? না। লাশের আশেপাশে কোনো কিছু পাওয়া গেছে? হাতে থাকা কালো রঙের খামটা এগিয়ে দিয়ে থানার ওসি বলল, এই খামটা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। দ্রুতই ওসির হাত থেকে এহসানুল সরকার খামটা নিল। পূর্ব পরিচিত খামটা খুলে তিনি একটা চিঠি বের করলেন, যে চিঠিতে লেখা ছিল, পাপের পরিমাণ সর্বোচ্চ সীমানায় পৌঁছে গিয়েছিল। জীবনের শেষ পাপটা আজ করার কথা ছিল, যার পর সব ছেড়ে ছুড়ে মহান হতে চেয়েছিল, কিন্তু তার আগে উপরে তার সব পাপের হিসাব দিতে চলে গেল। শেরু ভাই। চিঠিটা সবার একটু শোনার মতো করেই পড়েছিলেন এহসানুল সরকার, যার পরপরই খামসহ চিঠিটা মুষ্টিবদ্ধ করে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি বললেন, এই চিঠি দিয়ে কিচ্ছু হবে না, কিছু পাওয়া যাবে না। আতঙ্কিত গলায় থানার ওসি বলল, এটা কি সেই শেরু ভাইয়ের খাম? এহসানুল সরকার গম্ভীর গলায় জবাব দিল, হ্যাঁ। আপনি লাশটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। এ খুনের পেছনে শুধু একজনের হাত আছে, সেটা হলো শেরু ভাই। এতক্ষণ যাবৎ নিশ্চুপ থাকলেও এবার চুপ থাকলো না অনিন্দিতা। চোখের জল মুছে অসহায় দৃষ্টিতে এহসানুল সরকারের দিকে তাকিয়ে বলল, শেরু ভাইকে? সে আমার বাবাকে কেন খুন করলো? আমার বাবার কি এমন দোষ ছিল? এসব কি? একের পর এক আমি আর কিছু নিতে পারছি না। সাথে সাথে অনিন্দিতার ভাইও এহসানুল সরকারকে উদ্দেশ্য করে বলে উঠল, আমিও জানতে চাইছি। খানিকটা মুচকি হেসে অনিন্দিতার ভাইয়ের কথার জবাবে এহসানুল সরকার বলল, কেন? আপনি কি কিছুই জানেন না? এত সাচ্ছেন কেন? আজ তো আপনারও আপনার বাবাকে খুন করার কথা, কত সূক্ষ্ম প্ল্যানিং করে রাখা। আপনার কথাই তো আপনার বাবা এত রাতে বাসার বাইরে বের হয়েছিল। আপনার তো খুশি হওয়া উচিত, আপনার কাজটা অন্য কেউ করে দিয়েছে। মাঝখানে আমি পড়ে গেলাম অপ্রীতিকর অবস্থায়। আপনার বাবা তার ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র ছেলে ইমন অর্থাৎ অনিন্দিতার এক্স বয়ফ্রেন্ডকে কেন খুন করালো সেটা ওনার নিজের মুখ থেকে জানা হলো না। অনিন্দিতার ভাই চমকে উঠল, মুখে আর কোনো কথা ফুটছে না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পা দুটো তার একটু একটু কাঁপছে। এত কিছু হবে মোটেও আশা করেনি সে। হতভম্ব হয়ে অনিন্দিতা এহসানুল সরকারকে বলল, আপনি ভুল বলছেন, আমি কিছু বিশ্বাস করতে পারছি না। আমার মাথা চক্কর দিয়ে উঠেছে। আমি জাস্ট আর কিছু নিতে পারছি না। আমার বাবাকে শেরু ভাই নামক লোকটা কেন খুন করলো সেটাই তো এখন পর্যন্ত জানতে পারলাম না। এরপর আপনি বলছেন ভাইয়ারও আজ বাবাকে খুন করার কথা ছিল, কিন্তু কেন? আর সবশেষে বললেন ইমনের মৃত্যুর পেছনেও আমার বাবা জড়িত। কি এসব? কিছুই বুঝে উঠতে পারছি না। এহসানুল সরকার পুত্তুরে বলল, শেরু
ভাই হলো একজন খুনি, জেল থেকে পালিয়ে যাওয়া একজন আসামি, যার গল্প শুরু হয় প্রায় 2 বছর আগে। নিখুঁতভাবে খুন, কালো রঙের খাম দিয়ে কাউকে সতর্ক করা, কারো খুন হওয়ার কারণ লেখা, সুন্দর হ্যান্ড রাইটিং, বুদ্ধি বিচক্ষণতা সব কিছু দুর্দান্ত। এমনকি ওর ফাঁসির রায়ও বের হয়ে গেছিল। ফাঁসির দিন আমি ওখানে উপস্থিত ছিলাম না, সেটাই আমার জীবনে এ পর্যন্ত করা সবচেয়ে বড় একটা ভুল। ওই দিন ওর ফাঁসিটা হয়নি, সব কিছু যেন নাটকীয় ছিল, আগে থেকে করা সাজানো গোছানো পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র, মহাচক্রান্ত ছিল। সে অনেক কাহিনী, আমার আগের কেসটাতেও ও আচমকা এসে এভাবে হস্তক্ষেপ করেছিল। দেখা পেয়েছিলাম প্রায় 2 বছর পর, শেষে দিনাজপুর থেকে গ্রেফতার হয়েছিল, কিন্তু সেই পূর্বের ন্যায় যেন জেল থেকে বের হয়ে যায়। আজ পর্যন্ত ওর হাতে খুন হওয়া কেউই নিরাপদ ছিল না, তাদের প্রত্যেকেই কোনো না কোনো অন্যায় অনাচার অপরাধ করেছিল বা সেই সবের সাথে যুক্ত ছিল। ও কখন কোথায় কিভাবে কার সাথে জড়িয়ে পড়বে সেটা কেউ জানে না, সে নিজেও বোধহয় জানে না। আপনার বাবার কিছু অবৈধ ব্যবসা আছে, যে ব্যবসা শুরু করেছিল একজনের প্রাণ কেড়ে, শেষও একজনের প্রাণ কেড়েই করতে চাইছিলেন, কিন্তু হলো না। তাছাড়া বিভিন্ন খারাপ চক্রের সাথে জড়িত তো আছেনই। অনিন্দিতা বলল, আমি কিছু মানতে পারছি না, সহ্যও করতে পারছি না। আমার বাবা কিসের অবৈধ ব্যবসা করত? সেই ব্যবসায় কাকে খুন করে শুরু করেছিল, আর কাকেই বা খুন করে শেষ করতে চাইছিল? কিছু সত্য মেনে নিতে হবে, আর কিছু জিনিস না চাইলেও সহ্য করতে হবে। আপনার বাবা অবৈধ ব্যবসার কোনো অভাব নেই, তবে উনি কাকে খুন করে শুরু করেছিলেন আর কাকেই বা খুন করে শেষ করতে চেয়েছিল সেটা আমার অজানা। তাছাড়া আপনার বাবা কেন আপনার এক্স বয়ফ্রেন্ড ইমনকে খুন করিয়েছে সেটাও আমার অজানা। তবে আরেকটা কথা জেনে নিতে পারেন, আজ থেকে অনেক বছর আগে আপনার মামার গুম হওয়ার বিষয়ে, গুম হওয়ার 8 দিন পর তার লাশ পাওয়া যায়, তাকে খুন করা হয়, সেটা তো জানেনই, কিন্তু সেই খুনের পেছনে কী আছে তা আজও আপনারা কেউ জানেন না। আপনার মামার খুন হওয়ার একটাই কারণ ছিল, ওনার দোষ ছিল, উনি আপনার বাবাকে পরনারীর সাথে অন্তরঙ্গ মুহূর্তে দেখে ফেলেছিলেন। আশা করছি বুঝতে পারছেন, আপনার বাবা এতটাও ভালো মানুষ ছিলেন না। অনিন্দিতা স্তব্ধ হয়ে গেল, কিছু বলার মতো মুখে কোনো শব্দই তৈরি হচ্ছে না এখন, তবু আমতা আমতা করে কোনো মতে বলে ফেলল, আর ভাইয়া কেন তাহলে বাবাকে খুন করতে চাইলো? জানি না, এটা সহ আরও অনেক বিষয় এখন ক্লিয়ার হয়নি, তবে শীঘ্রই সব কিছু ঝাপসা থেকে পরিষ্কার হবে। আপনার ভাই আর ভাবিকে জিজ্ঞাসা করলেই সব জানা যাবে। আপনার ভাই তো এখন মুখে কুলো এঁটেছে, চুপ করে আছে, কিছুই বলছে না। অবশ্য এখন আর কিছু বলবেনও না বোধ হয়। ওসি সাহেব, একে গাড়িতে তুলুন, সাথে ওনার স্ত্রীকেও থানায় নিয়ে গিয়ে যেমনই হোক কথা বের করুন। ঠিক সেই মুহূর্তে অনিন্দিতার ভাবি বাসার ভেতর থেকে বাইরে আসতে আসতে বললেন, গাড়িতে তুলুন মানে? আমরা কেন থানায় যাব? এহসানুল সরকার গম্ভীরভাবে জবাব দিল, সেটা থানায় গেলেই বুঝবেন। আপনাদেরকে থানায় কেন নিয়ে যাওয়া হচ্ছে সেটাও আপনারা ভালো জানেন। এত অভিনয়ের কোনো দরকার নেই। দুপুর 12টা পর্যন্ত আপনাদের স্বামী স্ত্রীকে কোনো রকম টর্চার করা হবে না, সেই পর্যন্ত সময় দেয়া হলো সব কিছু স্বীকার করে নেওয়ার। কথাগুলো বলার পরপরই থামল এহসানুল সরকার, একটু নীরব ভূমিকা পালন করে কী যেন ভাবতে লাগলেন তিনি। অনিন্দিতার ভাবিকে আরও কিছু বলতে দিল না কনস্টেবল। ওসির নির্দেশে তাদের উভয়কে গাড়িতে তোলা হলো, যার একটু পরই অনিন্দিতার বাবার লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। এহসানুল সরকার এখনও নীরব, নীরব হয়ে কী ভাবছে কে জানে। অনিন্দিতা তো কথা বলারই উৎস খুঁজে পাচ্ছে না, কোনো কিছু হিসেবও মিলাতে পারছে না। অতঃপর এহসানুল সরকার বলে উঠল, আচ্ছা, এত কিছু হয়ে গেল, আপনার মাকে তো দেখতে পেলাম না। আমার তো খেয়ালই ছিল না। অনিন্দিতার সাথে সাথে জবাব দিল, মা সেন্সলেস হয়ে গেছিল, ধরাধরি করে ভেতর নিয়ে যাওয়া হয়েছে। এহসানুল সরকার আর কিছু না বলে কাকে যেন কল করে 5 মিনিট কথা বলে, তারপর অনিন্দিতাকে উদ্দেশ্য করে আবার বলল, রাত 4টা বেজে 8 মিনিট, সকাল হতেই বা আর কতক্ষণ? আমি দুপুর 12টার পরে আপনাদের বাসায় আসব, বাকি সব কথা তখন হবে। আপনি নিজেকে একটু শান্ত করে এখন বাসার ভেতর চলে যান, আপনার মায়ের কাছে যান। তাছাড়া আপনার ছেলেও তো রুমে একা। অনিন্দিতা আর কিছু বলল না, তার কিছু বলতেও ইচ্ছে করছে না, চোখের জল মুছে বাসার ভেতরে চলে গেল। এহসানুল সরকার সকাল সকাল থানায় আসবে ওসিকে কথাটা বলে তাড়াহুড়ো করে নিজ গাড়িতে করে চলে গেল। দুপুর 2টা বাজতে আর 2 মিনিট বাকি। এহসানুল সরকার মাত্রই অনিন্দিতাদের বাড়ি এসে পৌঁছেছিল। অনিন্দিতার মায়ের করুণ অবস্থা, অনিন্দিতা থেকে সব কিছু শুনেছেন তিনি, কোনো কিছু মেনে নিতে পারছেন না, মানতে কষ্ট হচ্ছে, যে কষ্ট অনেক তীব্র। এহসানুল সরকার সান্ত্বনা প্রকাশ করে অনিন্দিতার মাকে উদ্দেশ্য করে বলে,
আপনার ছেলেও তার স্ত্রী সব কিছু স্বীকার করে নিয়েছে। তারা জানিয়েছে সম্পত্তির লোভে এমন কিছু করার চিন্তাভাবনা করেছিল। অনিন্দিতাকে তার অংশ থেকে বঞ্চিত করাই তাদের মূল লক্ষ্য ছিল। তাই প্রথমে গয়না চুরি ও বিক্রি করার মিথ্যা অভিযোগ লাগিয়ে অনিন্দিতাকে সবার সামনে চোর ও ছোট করার চেষ্টা করলো। তারপর বিভিন্নভাবে বাবার কান ভাঙাতে লাগলো, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না দেখে শেষমেশ কিছুটা স্ত্রীর প্ররোচনায় নিজ বাবাকে হত্যার পরিকল্পনা করে। কোনো মতো ওনাকে বাসার বাইরে নিয়ে আসে। এরপর প্ল্যান অনুযায়ী ওনাকে বাসার সামনে থেকে 3 জনের একটা গ্রুপের কিডন্যাপ করার কথা ছিল। তারপর ভয়ভীতি দেখিয়ে সব কিছু লিখে নেওয়ার পর খুন। এখন আসছি মেন পয়েন্টে। অনিন্দিতার বাবা তার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে ইমন অর্থাৎ অনিন্দিতার এক্স বয়ফ্রেন্ডকে খুন করার জন্য যাদেরকে কন্ট্যাক্ট দিয়েছিল তাদেরকেই অনিন্দিতার ভাইও নিজের বাবাকে কিডন্যাপ করার পর সম্পত্তির একটা কাগজে সাইন করে খুন করার কন্ট্যাক্ট করেছিল। কুখ্যাত কন্ট্যাক্ট কিলার মাত্র 3 জনের একটা গ্রুপ। এমন কোনো কাজ নেই যে তারা করে না। তাদের সাথে দেখা করার কোনো সুযোগ নেই। একে অপরের মুখোমুখি তো প্রশ্নই আসে না। এক কথায় তারাও আপনাকে কখনো দেখবে না, দেখতে চাইবেও না। আপনিও তাদের কখনো দেখতে পারবেন না। এমনইভাবে তাদের কাজকর্ম চলে আসছিল। যেহেতু দুটো কন্ট্যাক্ট একই দিনে ছিল, তাই একই দিনে তারা দুটো কাজ একসাথে শেষ করতে চেয়েছিল। ইমনকে খুন করার পরই অনিন্দিতার বাবাকে কিডন্যাপ করার কথা ছিল তাদের, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আমার কবলে পড়ে যায়। নিজ বাড়িতেই ইমনকে খুন করার পর চলে যাওয়ার সময় ধরা পড়ে। অনিন্দিতার বয়ফ্রেন্ড আছে জেনে অত রাতেই আমি ইমনদের বাড়ি গিয়েছিলাম কিছু জিজ্ঞাসা করার জন্য। অনিন্দিতা যদি আগে থেকে আমাকে জানাতো তার আগে একজন বয়ফ্রেন্ড ছিল, তাহলে আমাকে নির্ঘুমভাবে রাত বিরতে এতটা ছুটাছুটিও বোধহয় করতে হতো না। অনেক আগেই অনেক কিছু জেনে যেতাম। গতকাল রাত 2টার সময় অনিন্দিতাকে ফোন করে ইমনের ব্যাপারে বেশ কিছু কথা বলার পর সাথে সাথে কল কেটে দিয়েছিলাম। সব কিছুর পরও কেন যেন আমি সংকোচমুক্ত না হতে পেরে 5 মিনিট পর আবার কল করে অনিন্দিতাকে বলেছিলাম তার বাবার প্রাণ সংশয়ে আছে। দুজনের মধ্যে একজন অন্তত বেঁচে থাকলে না জানা অনেক প্রশ্নের উত্তর পেতাম, অনেক রহস্যের সমাধান পেতাম। এতক্ষণ যাবৎ চুপচাপ এহসান সরকারের কথাগুলো শুনছিল অনিন্দিতা ও তার মা। অনিন্দিতা বলল, আমি ওর মতো একজন বেঈমান প্রতারকের কথা আপনাকে জানাতে চাইনি, তাই বারবার বলতে চেয়েও সেদিন বলতে পারিনি। ও একজন ঠগ, ভালোবাসার নামে আমাকে ঠকিয়েছে। ইমনের সারা ডায়েরি জুড়েও এমন কিছু লেখা ছিল। লেখাটা তার নিজের হাতে লেখাই। কে কাকে ঠকিয়েছে সেটা আমি এখন জানি না, জানতেও তেমন একটা সময় লাগবে না। আমি আপনাকে সেদিন রেস্টুরেন্টে বারবার বলেছিলাম আমাদের মধ্যকার কথাবার্তা যেন আর কেউ না জানে, কিন্তু আমি শিওর আপনি সেগুলো পাঁচকান করেছেন। আমি শুধু আমার পরিবারের সবাইকে জানিয়েছিলাম। সবাই অনেক বাজে কথা, কটু কথা শোনাচ্ছিল, তাই সহ্য করতে না পেরে রাগের বসে বলে দিয়েছিলাম। ভুল করেছেন। আপনার পরিবার থেকে সেটা আরও 5 কান হয়েছে। তাৎক্ষণিক তার কান অবধিও চলে যায়, যেটা আমি ঘুণাক্ষরে চাইনি। জানি না শেরু ভাই এরপর কোথায় কখন কি করবে। মাসের পর মাস, তারপর বছর ওর পিছে হায়নার মতো পড়ে আছি। ওকে গ্রেফতার করার আরও একটা সুযোগ পাওয়া গেল। এখন আসছি ইমতিয়াজের ব্যাপারটায়। ইমতিয়াজের কেসটা 3 মাস পর এমনি এমনি বন্ধ হয়ে যায়নি। যথেষ্ট টাকা খাইয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যার পেছনে আছে আপনার এক্স বয়ফ্রেন্ড ইমন। তাছাড়া ইমতিয়াজ মারা যাওয়ার 13 ঘন্টা আগে নিজের মায়ের হাতে বানানো ঠান্ডা শরবত খেয়েছিল। শরবতেই ওই বিষটা মেশানো ছিল। এহসানুল সরকারকে আর কিছু বলতে না দিয়ে অনিন্দিতা সঙ্গে সঙ্গে বলল, তার মানে ইমতিয়াজের মা ইমতিয়াজকে? না, তাহলে? আপনার বাবার অবৈধ কিছু ব্যবসার মধ্যে একটা হলো ফার্মেসি, যত সব অবৈধ ওষুধের কারসাজি। সেই ফার্মেসিতে ইমতিয়াজের মৃত্যু যে বিষের জন্য হয়েছে তার একটা শিশি পাওয়া গেছে। তার মানে আপনি বলতে চাইছেন ইমতিয়াজের মৃত্যুর পেছনে আমার বাবা আছে? এখনও সঠিক জানি না, তবে এটা শিওর ভাবে বলছি যে আপনার আর ইমতিয়াজের ডিভোর্স হয়নি। আপনারা আইন অনুযায়ী এখনও স্বামী স্ত্রী। চমকে উঠল অনিন্দিতা, সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। এমন কিছু শোনার জন্য একদমই অপ্রস্তুত ছিল সে। বাক্যহীন হয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে এহসান সরকারের দিকে তাকিয়ে আছে অনিন্দিতা। পাশ থেকে অনিন্দিতার মা ভেঙে যাওয়া গলায় বলে উঠল, এটা কি করে সম্ভব? আমাদের সবার সামনে সাইন হলো, ডিভোর্স হলো, সব কিছু। এহসান সরকার গলায় গম্ভীরতা এনে বলল, ডিভোর্স পেপারটাই যদি আসল না হয়ে সব কিছু আগে থেকে সুন্দরভাবে পরিকল্পনা করা থাকে, তাহলে ডিভোর্স হয় কি করে? অনিন্দিতা উত্তরে বলল, প্লিজ সব কিছু বুঝিয়ে বলুন। সত্যি বলছি, আমার মাথায় আর কিছু ঢুকতে চাইছে না। একের পর এক ট্র্যাজেডি মেনে নিতে দুষ্কর হয়ে উঠছে। এহসানুল সরকার বলল,
চেয়ারম্যান সহ আর অনেকে এর সাথে জড়িত। ডিভোর্সের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কাগজ সব কিছু মিথ্যা। পরিকল্পিত সুন্দর একটা প্ল্যানিং ছিল, আর এই প্ল্যানিং স্বয়ং ইমতিয়াজই করেছিল। অনিন্দিতা আবারও চমকে উঠে বলল, কি বলছেন এসব? কিন্তু কেন, কিসের জন্য এই প্ল্যানিং? এসব করার কারণটা ঠিক কী? যেটুকু জেনেছে সেটুকুই আপাতত জানালাম, এর বেশি কিচ্ছু না। এখন আমাকে ইমনের ব্যাপারে কিছু কথা বলুন। ইমন আপনাকে কিভাবে ঠকালো? ওর সাথে আপনার রিলেশন কেন ভাঙলো? অনিন্দিতা বলল, ওর নাম শুনলেও আমার সারা গা ঘিন ঘিন করে ওঠে। ইমনকে আমি ঘৃণা করি, অনেক ঘৃণা করি। আমার ভালোবাসা নিয়ে খেলেছে, আমার আবেগ অনুভূতি সব কিছু নিয়ে খেলা করেছে। আমার সাথে রিলেশন চলাকালীনই ইমনের আরও একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, যাকে ইমন গোপনে বিয়ে করে। তার উপর মেয়েটা ছিল প্রেগনেন্ট। মেয়েটা প্রেগনেন্ট হওয়ার পরেই ইমন ওকে বিয়ে করেছিল। এটা নিয়ে পরে অনেক ঝামেলাও হয়। এই সূত্র ধরে ইমনের বাবার সাথে আমার বাবার বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়। এহসানুল সরকার বলল, আপনার ভাই ভাবিও এমন কিছু বলেছিল? তারপরও আপনার নিজের মুখ থেকে একবার জানতে ইচ্ছা করলো, তাই জিজ্ঞাসা করা। অনিন্দিতার মা এতক্ষণ যেন নীরব ভূমিকা পালন করছিলেন, চুপচাপ কপালে হাত দিয়ে কথাগুলো শুনছিলেন। নীরব মনোভাব ভেঙে তিনি বলে উঠলেন, আমার মেয়ে যা বলছে সব সত্য। ওই ছেলেটার চরিত্র ভালো ছিল না। অনিন্দিতার সঙ্গে বিয়ের কথাবার্তা চলাকালীন সময় ওর কুকর্ম ফাঁস হয়। এহসানুল সরকার কিছু বললেন না, গম্ভীর হয়ে কি যেন ভাবতে লাগলেন। অনিন্দিতার মা খানিকটা সময় চুপ থেকে সঙ্গে সঙ্গে আবার বলে উঠলেন, আচ্ছা, অনিন্দিতার বাবার যে অবৈধ ব্যবসা ছিল তা কি আমার ছেলে বা তার বউ জানতো? অনিন্দিতার মায়ের কথার প্রত্যুরে এহসানুল সরকার বলল, না, তারা সম্পত্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল। লোভ বড়ই মারাত্মক একটা জিনিস। তাছাড়া এখন অনিন্দিতার বাবা ও তার ভাইয়ের রুম সার্চ করা অনেক প্রয়োজন। আমাকে তাদের রুমগুলো দেখিয়ে দিন। অনিন্দিতা বলল, আপনি আমার সাথে চলুন, আমি রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এহসানুল সরকার অনিন্দিতার পিছু পিছু গেল। সর্বপ্রথম অনিন্দিতার ভাইয়ের রুমটা ভালো করে চেক করলেন। সেখানে সন্দেহজনক কিছু পাওয়া গেল না। এরপর অনিন্দিতার বাবার রুমে এলেন। সারা রুমের জিনিসপত্র এদিক ওদিক করার পরে এখানেও তেমন কিছু পেলেন না। শেষমেশ এক প্রকার হতাশ হয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় কি যেন মনে করে তিনি একবার অনিন্দিতার বাবার বালিশের কভারের ভেতর চেক করলেন, যেখানে কালো রঙে একটা খাম পাওয়া যায়। অযথা সময় নষ্ট করে দ্রুত খাম খুলে চিঠিটা বের করার পর মনে মনে পড়তে শুরু করলেন। চিঠিটাই লেখা ছিল, কিছু কিছু মানুষকে জানিয়ে আর কিছু মানুষকে না জানতে দিয়ে উপরের জবাবদিহিতার জন্য পাঠাতে আমার ভীষণ ভালো লাগে। আপনার পাপের হিসাব করা হচ্ছে, লিস্ট করা হচ্ছে, জানিয়ে রাখলাম। যদি আপনি কখনও গুম হয়ে যান বা খুন হন, তাহলে এর পেছনে এ যাবৎ আপনার করা সমস্ত কুকর্মগুলোই একমাত্র দায়ী থাকবে। সেরু ভাই। পাশ থেকে অনিন্দিতা বলে উঠল, এটা কি সেই খাম? চিঠিতে কি লেখা আছে? এহসানুল সরকার প্রত্যুরে বলল, হ্যাঁ, এটা সেই খাম। নিচে ছোট্ট করে একটা তারিখও লেখা আছে। খামটা 1 মাস আগের। চিঠিটা পড়ে আমি যা বুঝতে পারলাম, অনেক আগে থেকে আপনার বাবা শেরু ভাইয়ের টার্গেটে ছিল। এর জন্যই বোধহয় 1 মাস আগে বাবাকে অনেক ভয় ভীতিতে এবং চিন্তিত দেখাচ্ছিল। পূর্বের নেই চিঠিটা ভাঁজ করে কালো রঙের খামের ভিতরে রেখে এহসানুল সরকার বলল, আজ তাহলে আমি আসি। যেতে হবে আমায়। যে কোনো প্রয়োজনে আমি আবার আসব। এখনও অনেক কিছু সমাধান হয়নি, খোঁজাখুঁজি করতে হবে, সব কিছু জট খুলতে হবে। তন্মধ্যে 1, আপনার বাবা কাকে খুন করে অবৈধ ব্যবসা শুরু করে, আর কাকেই বা খুন করে সব কিছু শেষ করতে চাইছিলেন। 2, ইমনকে আপনার বাবা কেন খুন করালো? 3, ইমন কেন টাকা খাইয়ে ইমতিয়াজের কেসটা বন্ধ করে দিয়েছিল? 4, সবশেষে ইমতিয়াজের মৃত্যুর আসল রহস্য কী, আর সে কেনই বা ডিভোর্সের একটা সুন্দর নাটক সাজালো? আরও অনেক কিছু। কথাগুলো পড়ার পর এহসানুল সরকার এক মুহূর্ত আর দাঁড়ালো না। সোজা সাপটা অনিন্দিতাদের বাসা থেকে বের হয়ে আসলো। এখনও অনেক রহস্যের সমাধান খোঁজার বাকি। আজ 27 দিন চলে গেল, এখনও এহসানুল সরকার বাকি 4টা রহস্যের কোনো সমাধান খুঁজে পেলেন না। এখানে সেই স্থানে সকল বিষয় তিনি শূন্য ছাড়া আর কিছুই পাননি। কেটে গেল আরও বেশ কটা দিন। প্রায় পাগল বেশে যেন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। অতপর 1 মাস 17 দিন পর সব কিছুর উত্তর খুঁজে পেলেন, সব রহস্যের সমাধান পেলেন। নির্ঘুমে রাত বিরেতে এখানে সেখানে ছোটাছুটি সহ কোনো কিছুই যেন ওনার বৃথা যায়নি। এই মুহূর্তে অনিন্দিতাদের বাসায় সিঙ্গেল একটা সোফায় বসে আছে এহসানুল সরকার। সামনেই 3 সিটের সোফায় সব কিছু জানার অধীর আগ্রহে অনিন্দিতা এবং তার মা বসে আছেন। 5 মিনিটই হলো উনি এখানে এসেছে। নীরবতা ভেঙে এহসানুল সরকার বলল,
অনিন্দিতার বাবা তার অবৈধ ব্যবসা অনিন্দিতার মামাকে খুন করে শুরু করেছিলেন। বহু বছরের অবৈধ ব্যবসা, অনিন্দিতার বাবার পরনারীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত চোখে দেখাসহ অবৈধ কিছু ব্যবসা শুরু করার কথাবার্তাও তিনি জানতেন। সব কিছু ফাঁসও শেষ হওয়ার ভয়ে অনিন্দিতার মামাকে গুম করার পর খুন করানো হয়। শেষটা অনিন্দিতার মা অর্থাৎ আপনাকে দিয়ে করতে চাইছিলেন। ওনার মৃত্যুর 3 দিন আগে উনি মাঝরাতে ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের অনেক গোপনীয় কথাবার্তা কারোর সাথে ফোনে বলছিলেন। সেই মুহূর্তে পেছন থেকে আপনি ওনার কাঁধ স্পর্শ করেন। ঘুম ভাঙার পর ওনাকে দেখতে না দেখতে পেয়ে তখন ব্যালকনিতে গিয়েছিলেন। সেদিন অনিন্দিতার বাবা সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে নিল। পরে আপনার অল্প কিছু কার্যকলাপে ওনার মনে সন্দেহের সৃষ্টি হয়। ওনার মনে হচ্ছিল সেদিন রাতে আপনি সব কিছু জানতে পেরে গেছেন, সব জেনে আপনি অভিনয় করে যাচ্ছেন, অথচ আপনি কিছুই জানতেন না। এই বয়সে জেলে যেতে চাননি, গেলেও নিশ্চিত ফাঁসি। এই সামান্য সন্দেহবশে তিনি সেদিন আপনারও খুনের ব্যবস্থা করে রেখেছিলেন। অনিন্দিতা বলল, তাহলে ইমনকে বাবা কেন কন্ট্রাক্ট কিলার দ্বারা খুন করালো? এহসানুল সরকার অনিন্দিতার প্রশ্নের জবাবে বলল, ইমনকে খুন করার একটাই কারণ ছিল। ইমন জানতো আপনার বাবা ফার্মেসিতে নামে অবৈধ সব কারসাজি করে। এমনকি এটা নিয়ে আপনার বাবাকে ইমন ব্ল্যাকমেলও পর্যন্ত করছিল। সবশেষে ওই দিনই অনিন্দিতা বাবার সব কিছু ইতি টানার কথা ছিল, কিন্তু সাথে ওনার ইতিও যে হবে সেটা উনি বোধহয় কল্পনাও করেননি। অনিন্দিতা মা বলল, অনিন্দিতার বাবার সম্পর্কে আমি আর কিছু শুনতে চাই না, ঘৃণা জন্মে গেছে। তুমি ইমতিয়াজের ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলো। ফেঁসে যাওয়ার ভয়ে ইমতিয়াজের কেসটা টাকা খাইয়ে ইমন জোরপূর্বক কোনোভাবে বন্ধ করিয়েছিল। অবশ্য ইমনকে দিয়ে এটা এক প্রকার করানোই হয়। ইমতিয়াজ যে অফিসে চাকরি করত সেই অফিসের বস একজন মেয়ে, তবে বিধবা। 3 বছর আগে ওনার স্বামী মারা যায়, পরে আর বিয়ে করেননি। শুরু থেকে ইমতিয়াজের উপর ওনার নজর ভালো ছিল না। সুদর্শন পুরুষ হয় ইমতিয়াজের প্রতি উনি প্রথমে একটু আকৃষ্ট হয়েছিলেন, এরপর ধীরে ধীরে আরও আকৃষ্টিত হতে থাকেন। একসময় ইমতিয়াজকে ভালোবেসে ফেলে, যদিও এটাকে ভালোবাসা বলা যায় কিনা জানি না। ইমতিয়াজ বিবাহিত, ইমতিয়াজের স্ত্রী অন্তঃসত্ত্বা, কিছুদিন পর বাচ্চা হবে। সব কিছু জানা সত্ত্বেও ইমতিয়াজকে বেশ কয়েকবার বিয়ের প্রস্তাবসহ অনেক কুপ্রস্তাবও দিয়েছিলেন। তবে ইমতিয়াজ মানুষ ভালো ছিল, কিছুটা সরল মনের। নিজ স্ত্রীর প্রতি ছিল তার অফুরন্ত ভালোবাসা। রাবেয়া চৌধুরীর কোনো প্রস্তাবে সে রাজি হয়নি। একদিন অফিস ছুটি হওয়ার পরও বিভিন্ন কাজের অজুহাত দিয়ে ইমতিয়াজকে আটকে রাখা হয়। সেদিনই মনে মনে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সে, কিন্তু আর হলো না। সেদিন ছল করে ইমতিয়াজকে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়। তারপর নিজের সাথে অন্তরঙ্গ ভিডিও ও কিছু ছবি ফোনে ধারণ করে পরবর্তীতে ইমতিয়াজকে ব্ল্যাকমেল করা হয়। তাই মন চাইলেও আর চাকরিটা ছাড়তে পারল না ইমতিয়াজ। কিন্তু তারপরেও রাবেয়া চৌধুরীর সম্পূর্ণ হাতের মুঠে যেন কিছুতেই আসছিল না ইমতিয়াজ। ইমতিয়াজকে নিজের করে পাওয়ার প্রবল লালসায় শেষমেশ শীর্ষ এক কন্ট্রাক্ট কিলার দ্বারা অনিন্দিতা এবং তার সন্তান উভয়কে খুন করার ভয় ও হুমকি ধমকিটা রাবেয়া চৌধুরীর অনেক কাজে লেগে যায়। ধীরে ধীরে ইমতিয়াজ সব দিক থেকে অদৃশ্য শিকলে বাধা পড়ে যায়। রাবেয়া চৌধুরীর সম্পূর্ণ হাতের মুঠে চলে আসে। রাবেয়া চৌধুরীর কথা অনুযায়ী সেদিন অফিস থেকে হুট করে ফিরে ইমতিয়াজ তোমাকে ডিভোর্সের কথা জানালো। তাছাড়া ইমতিয়াজের হাতে তখন কোনো অপশন ছিল না। পরিস্থিতি বুঝে চাইলেও পুলিশ বা কারো সাহায্য নিতে পারেনি, কাউকে বলতেও পারেনি। সব দিক থেকে ইমতিয়াজ নিরুপায় ছিল। ডিভোর্সটা না হওয়া পর্যন্ত দৃষ্টিবন্দী ছিল, কিন্তু তাই বলে ইমতিয়াজ এত সহজেও হার স্বীকার করে নেয়নি। তাই তো সেও অনেক ভেবেচিন্তে ডিভোর্স নিয়ে একটা পরিকল্পনা করলো। প্রতি ধাপে ধাপে একাই প্ল্যানিং সাজালো। সব কিছু ঠিক ছিল। 17 তারিখ, আজ থেকে 3 বছর আগে পরপুরুষের আকৃষ্ট হয়ে নিজের স্বামীকে খুন করা সহ রাবেয়া চৌধুরীর বিরুদ্ধে আরও অনেক প্রমাণই ইমতিয়াজের হাতে আসলো। তার প্ল্যানিং অনুযায়ী পরের দিন 18 তারিখ রাবেয়া চৌধুরীর সব কিছু ফাঁস করার কথা ছিল, কিন্তু কিছু অসাবধানতা ও ভুলের জন্য ইমতিয়াজের সমস্ত প্ল্যানিং সম্পর্কে রাবেয়া চৌধুরী জেনে গিয়েছিল, যা ইমতিয়াজ খুনা করেও টের পায়নি। এহসানুল সরকার এবার একটু থেমে অনিন্দিতাকে উদ্দেশ্য করে আবার বলে উঠল, 17 তারিখ অর্থাৎ সেদিনই কাজের মেয়েটার সাজে ইমতিয়াজের ঠান্ডা শরবতে সে বিষটা মেশানো হয়, যার 13 ঘন্টা পরে ইমতিয়াজের মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে আপনার সাথে কথা বলার আগে রাবেয়া চৌধুরীর সঙ্গে ইমতিয়াজের কথা হয়েছিল। অবশ্যই রাবেয়া চৌধুরীর ফোন কলই অত রাতে ইমতিয়াজের ঘুম ভেঙেছিল। তার সাথে কথা বলার 2 মিনিট পরে বিষের প্রতিক্রিয়াটা তৎক্ষণাৎ শুরু হয়। রোমের দরজা বাহির থেকে বন্ধ করা ছিল। অন্যদিকে ইমতিয়াজের মা ছিল গভীর নিন্দায়। কাজের মেয়েটা আড়ালে পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল ইমতিয়াজের মায়ের। ইমতিয়াজ ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ ছিল না।
সেদিন ছেলের হাজারো চিৎকার চেঁচামেচি ও যন্ত্রণার আর্তনাদে ওনার ঘুম ভাঙল না। স্বল্প সময়ের মধ্যে দুর্দান্ত পরিকল্পনা করেছিল রাবেয়া চৌধুরী। তবে ইমতিয়াজকে খুন করার বিষয়ে বারবার ভেবেছিল তিনি। অনিন্দিতা নিজেকে বহু কষ্টে সামনে নিয়ে বলল, তাহলে ইমনের এখানে কি ভূমিকা ছিল? এহসানুল সরকার বলল, ইমনের ভূমিকাটাও কিছু গুরুত্বপূর্ণ স্টেপে আছে। কারণ বেকার ইমনকে অফিসের সবচেয়ে বড় পজিশনে চাকরি দেওয়ার প্রবল ইস্পাত দেখিয়ে আপনার বাবার ফার্মেসি থেকে প্রথমে ওই বিষটা আনিয়েছিল। তারপর ইমতিয়াজদের বাসার কাজের মেয়েটাকে মোটা অঙ্কের টাকা দিয়ে কাজটা করানো সহ সব কিছুই ইমনকে দিয়ে করিয়েছে। শুরুতে ইমন নাকচ করে দিলেও পর মুহূর্তে ঠিকই রাজি হয়ে গিয়েছিল। শেষে রাবেয়া চৌধুরীর কথাতেই তার কাছ থেকে মোটা অঙ্কের যথেষ্ট পরিমাণ টাকা নিয়ে পুলিশকে ঘুষ দিয়ে ইমতিয়াজের কেসটা কোনো একটা অজুহাত দাঁড় করিয়ে বন্ধ করালো। বলতে গেলে ইমন প্রায় সব কিছুই জানতো। তাছাড়া ইমতিয়াজের করা ডিভোর্সের ওই প্ল্যানিংয়ের সাথে যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেকে অনেক আগে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে রাবেয়া চৌধুরীর বিরুদ্ধে ইমতিয়াজের জমা করা সমস্ত প্রমাণও কত আগেই ভ্যানিশ হয়ে যায়। সব কিছু শোনার পর অনিন্দিতা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছিল না। অনিন্দিতার মা তো অনেক আগে থেকে ভাষা হারিয়ে চুপ করে আছেন। এভাবে কিছুক্ষণ পিনপিনে নীরবতা চলল। হঠাৎ অনিন্দিতা বলল, ইমতিয়াজের বাসার কাজের মেয়েটা এখন কোথায়? সব কিছুর জন্য যে মহিলা দায়ী সেও এখন কোথায়? তাদের গ্রেপ্তার করা হয়েছে তো? এহসানুল সরকার গভীরভাবে উত্তর দিল, কাজের মেয়েটাকে গ্রেপ্তার করা হয়েছে, একটুর জন্য তার প্রাণটা বাঁচল বলে। কিন্তু রাবেয়া চৌধুরীকে গ্রেপ্তার করতে পাইনি, সে মারা গেছে। আমি পৌঁছানোর আগে শেরুবাই সেখানে পৌঁছে গেছিল। ভালোই হয়েছে, ওর মতো নিকৃষ্ট মহিলার মরাই উচিত। আমার সব কিছু শেষ করে দিয়েছে। খানিকক্ষণ চুপ থেকে এহসানুল সরকার বলল, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম। ইমনের সারা ডায়েরি জুড়ে অনিন্দিতা ঠক, অনিন্দিতা প্রতারক, অনিন্দিতা আমাকে ঠকাইছে, অনিন্দিতা আমার সাথে প্রতারণা করেছে, এই লেখাগুলোর বিষয়ে। এই কথাগুলো রাবেয়া চৌধুরীর কথাতে ইমন তার সারা ডায়েরিতে লিখেছিল। জানি না কেন। অনিন্দিতার মা চোখের জল মুছে এবার বলে উঠল, তোমাকে অনেক ধন্যবাদ। আমার মেয়েকে তুমি সাহায্য না করলে এত কিছু কখনোই জানতে পারতাম না। সেই সাথে এত সত্য কখনো সামনে আসতো না, কখনো বোধহয় প্রকাশ হতো না। চোখে টলমল করতে থাকা জল মুছে অনিন্দিতা বলল, আপনাকে কিছু বলার ভাষা আমার নেই। সবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অতপর আরও কিছুক্ষণ তাদের সাথে ভালো মন্দ অনেক কথা বলার পর এহসানুল সরকার অনিন্দিতাকে উদ্দেশ্য করে বলল, তাহলে আমি আসি। ইমতিয়াজের মাকেও সব কিছু জানাতে হবে, তারপর আমাকে আমার বাড়িতে ফিরতে হবে। ভালো থাকবেন আপনারা। 8 দিন পর সকাল 10টায় রেস্টুরেন্টের ডান দিকে একটা সিটে বসে লাচ্ছি খাচ্ছিল এহসানুল সরকার। লাচ্ছি তার ভীষণ পছন্দের। সেই মুহূর্তে তার ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। ফোন রিসিভ করে বললেন, কে? ওপাশ থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলল, আমি। শেরু ভাই। চিনে গেছেন? তুমি আমার আশেপাশে থাকলেও আমি বুঝতে পারি, অনুভব করতে পারি। প্রথমেই বলছি, ট্র্যাকিং করার কোনো চেষ্টা করবেন না, কোনো লাভ হবে না। তুমি কি এতটাই বোকা? এমন কোনো কাজ করবে কি সেটা আমি জানি। কেন ফোন করেছো এটা বলো। আপনি একটা ভুল ধারণা মনের মধ্যে পোষণ করে আছেন, সেটা ভাঙার জন্যই ফোন করা। কিসের ভুল ধারণা? আপনি মনে করেন আপনি যেসব কেসের সাথে জড়ান আমিও সেই সবে জড়িয়ে পড়ি। কথাটা ভুল। আমি কখন কোথায় কিভাবে কার সাথে জড়াবো সেটা কেউ জানে না, কেউ জানবেও না। মাঝে মধ্যে অনেক কিছু কাকতালীয় হয়ে যায়। তবে আপনার সাথে চোর পুলিশের খেলা খেলতে আমার একটু বেশি ভালো লাগে, অন্যরকম লাগে। জানি না সেটা কেন। এহসানুল সরকার মৃদু স্বরে বলল, মাঝে মাঝে তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। তোমার নিদারুণ ভাগ্যকে খুব দোষ দিতে ইচ্ছে হয়। জন্মানোর পর যদি তুমি বাচ্চা চুরি চক্রে না পড়তে, তাহলে নিশ্চিত আজ তুমি আমার পাশে থাকতে, আমার নিঃসঙ্গতার সঙ্গী হতে পারতে। আজ থেকে প্রায় 2 বছর আগে যদি তোমার ফাঁসি হয়ে যেত, তাহলে আমি বোধহয় কখনো জানতেও পারতাম না সেই তুমি কিনা আমার আপন রক্তের ভাই। এ কথা আমি বা তুমি ছাড়া আর কেউ জানে না, জানবেও না কখনো। কাউকে জানতেও দিব না। ভেবো না নরম করে কথা বলছি দেখে আমি তোমাকে ছাড় দেব, কখনোই না। 2 বার রক্ষা পেয়েছো। 2 বছর আগে তোমার ফাঁসির মহা চক্রান্তের পেছনে যারা জড়িত ছিল তারা সবাই সেদিন ধরা পড়েনি। আসল 2 জন কালপিট গ্রেফতার হয়নি। তারাই আবার তোমাকে 2বার জেল থেকে পালাতে সাহায্য করেছিল। ভেবো না বারবার তুমি এভাবে পালাতে পারবে। বারবার তোমার বিষয়টা ধামাচাপায় পড়ে যাবে। এখনও জানি না সেই কালপিট 2 জনকে। জানতেও বোধহয় বেশি সময় লাগবে না। নিজের কোনো শেষ ইচ্ছে থাকলে সেটা পূরণ করে নিতে পারো, কারণ এইবার গ্রেফতার হলে তুমি আর পালাতে পারবে না। খুব শীঘ্রই তুমি হোঁচট খেয়ে পড়তে চলছো, যা তোমার অন্ত নিশ্চিত করবে। তোমার সেই পড়ে যাওয়ার অপেক্ষায় রইলাম, যার পর আমি নিজ ইচ্ছায় চাকরি ছেড়ে দেব, মাকে নিয়ে দেশ ছেড়ে বিদেশ চলে যাব। ফোনের ওপাশ থেকে প্রত্যুরে শেরু ভাই কর্কশ গলায় বলল,
লাভ নেই, আপনি আমাকে কখনো ধরতে পারবেন না। আপনার চাকরি চলে যাবে, ততদিনই বুড়ো হয়ে যাবেন, আপনি অবসরে চলে যাবেন, আপনার সব কিছু থেমে যাবে। কিন্তু আমি বুড়ো হলেও আমার কোনো অবসর নেই, আমার কোনো কাজকর্ম থামবে না, কখনোই না। আপনার গল্পে হয়তো আমি চোর, আপনি পুলিশ, কিন্তু আমার সব গল্পে আমি ছাড়া বাকি সবাই চোর। শেরু ভাইয়ের গল্প, শেরু ভাইয়ের কাহিনী কখনো শেষ হওয়ার নয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।